নুজাইবা আমার হাত ধরে টানতে টানতে বিজ্ঞান বিভাগের সামনে যখন আনলো, তখন আমাদের ডিপার্টমেন্টের ছেলে মেয়ে সহ অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরাও চারপাশে জড়ো হয়ে যায়। আমি শুধু নুজাইবার দিকে অবাক হয়েই তাকিয়ে আছি। মেয়েটার এত সাহস আছে আমার তো জানা ছিল না। ও এমন করে টেনে আনবে সেটাও কখনো অনুধাবন করিনি। আমি নুজাইবাকে ডাকলাম, নুজাইবা তুমি? সে আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। ভয়ে চুপ হয়ে গেলাম। মাঝে মাঝে মেয়েদেরকে ভয় পেতে হয়। মেয়েদের ভয় পাওয়াটা এক ধরনের ভালো লাগার ব্যাপার, যা হয়তো সবাই বুঝতে পারে না। নুজাইবা বিজ্ঞান বিভাগের সামনে এসে দাঁড়ালো। আমার দিকে একবার তাকিয়ে জোরে জোরে সাদিয়ার নাম ধরে ডাকলো। সাদিয়া, এই সাদিয়া। আমি বড় একটা ঢুক গিললাম। ঠিক এটারই ভয় হচ্ছিল। নুজাইবার এমন চিৎকারে আরও কয়েক ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা এসে চারপাশে গোল হয়ে দাঁড়ায়। নুজাইবার চুল 10 টাকা দামের রাবার কাটারে আটকে উঁচু করে বাঁধা, গায়ে হাত কাটা নীল ভার্সিটি ড্রেস, সাদা ওড়না পেঁচানো আছে। কিছু সময় পর বিজ্ঞান বিভাগের সাদিয়া নামের মেয়েটি আসলো। ওর পাশেই তন্ময় ভাই দাঁড়িয়ে আছে। সাদিয়া ওনার হাত ধরেইছিল, কিন্তু বাইরে এসে নুজাইবাকে যখন আমার হাত ধরে রাখতে দেখে তখনই সে তন্ময় ভাইয়ের হাত ছেড়ে দেয়। ব্যাপারটা লক্ষণীয়। আমি সাদিয়ার দিকে তাকালাম। আমার দিকে সান্ত্বনাগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। মাঝে মাঝে আমি মানুষের দৃষ্টির মানে খোঁজার চেষ্টা করি। বোকা হই, তবুও ভালো লাগে, কারণ মানুষের দৃষ্টি মুখের থেকেও জোরালো সত্য কথা বলে। নুজাইবা আমার হাত চেপে ধরলো। মেয়েদের হাত এত শক্তিধর হয় জানা ছিল না। আমার হাতে যে ওর হাতের ছাপ পড়ে আজ যাচ্ছে তা আমি দিব্যি বুঝতে পারছি। নুজাইবা সাদিয়ার সামনে টেনে আনে আমাকে। আক্ষরিক দৃষ্টির অগোচরে সাদিয়াকে খুব কাছ থেকে দেখি। সেই পরিশ্রোধিত চাহনি, তবে আমার খাঁচাতে বন্দি নয়। আখিল যুগল এখন অন্যের কথা বলে। নুজাইবা নিষ্পিস করে একসময় বলে, সাদিয়াকে যেন কি বলতে চাও তুমি? সবটা এখন বলো। আর তোমাকে যেন কি বলতে বলেছিল, মনে আছে না? সব বলো। তোমার মনে জমে থাকা সব কিছু ওকে বলো, দেখি ওর কত সাহস তোমাকে কথা শোনায়। আমি নুজাইবার দিকে তাকালাম। সে ইশারায় বলতে বলে কথা। আমি নুজাইবার চোখের দিকে তাকিয়ে আছি। মানুষের চোখ বড়ই অদ্ভুত। মুখের কথা মিথ্যা হলেও চোখের ভাষা সত্য হয়। কারো চোখে ঝর্ণার গানের শব্দ ভেসে ওঠে, কারো চোখে অপলা বৃষ্টির স্নিগ্ধ শব্দ দেখা যায়। আমি নুজাইবার দিকে চোখ সরিয়ে নিলাম। মিনমিন গলায় বললাম, থাক না এসব, বাদ দাও। সময় সব কিছু বদলে দেয়। আবলতায় তোমার বিচরণ একসময় সেটা সুসময়ে আগ্রহণের কারণ হয়ে যায়। নুজাইবা আমার হাত ছাটকা দিল, কিন্তু ছাড়লো না। সে যে রেগে গিয়েছে আমি খুব করে বুঝতে পেরেছি। মেয়েদের রাগ আমার কাছে কাঁচা আমের মতো মনে হয়। কাঁচা আমে সামান্য আঘাত লাগলে আঠা ঝরা শুরু করে, তেমনি মেয়েরা রেগে গেলে একটু কিছু বললেই কান্না করে। পার্থক্য হলো আমের গায়ে দাগ পড়ে যায় আর মেয়েদের মনে কষ্ট অভিমান জমা হয়। বড়ই আজও পৃথিবীর নিয়ম। থাক, তুমি কি কিছু বলা লাগবে না, আমিই বলছি। সাদিয়া শোনো, আবিরকে তো অপমান করেছিলে, তাকে অবজ্ঞা করে তাড়িয়ে দিয়েছিলে, বলেছিলে তার মতো কোনো ছেলেকে কেউ ভালোবাসে না। শুনে রাখো, সবাই শুনে রাখো, আমি আবিরকে ভালোবাসি। আর তন্ময় ছেলেটার ব্যাপারে খোঁজ নিও, আবিরের থেকে তার পার্থক্যটা কত বিশাল। নুজাইবা কথাগুলো বলে চলে যাওয়ার প্রস্তুতি নিল। আমি ওর হাত ধরলাম এবার। মেয়েটার সাহস অনেক। সাহসী মেয়েরা এক্সট্রা সুন্দরী হয়ে থাকে। যা মেয়ে গভীর, যে মেয়ে শূন্যতা ধীরে ধীরে নষ্ট হয়, আজ সেই মেয়ে চঞ্চল, সেই মেয়ে আরও সুন্দরী। আমি সাদিয়ার কাছে এগিয়ে গেলাম। সাদিয়ার মুখের দিকে তাকিয়ে আছি। চারপাশে সব ছেলেমেয়েরা আমাদেরকে দেখছে। মাঝে মাঝে দর্শক না হলে অনেক কিছু জমে না। আমি সাদিয়াকে বলি, তুমি বলেছিলে আমি তোমার মনের মতো না। পৃথিবীতে কেউ কখনো কারো মনের মতো হয় না, বানাতে চাইলেও হয় না। কখনো কাউকে ভালোবাসলে তুমি নিজের মতো করে নাচিয়ে আগে তার মতো করে যাও, দেখবে ভালোবাসা কতটা গভীর। তোমার চোখে আমি আকাশ দেখেছিলাম। সেই আকাশটা ছিল সাদা মেঘ ভর্তি। শঙ্খচিল শালিক পাখির উড়ে বেড়ানো আকাশে ছিল ভালোবাসা মেঘ। ওই মেঘে বৃষ্টি ছিল, সুপ্ত রোদের আলো ছিল, চাঁদের জ্যোৎস্নায় আলোকিত ছিল সেই ভালোবাসার মেঘ। মেঘটা এখন ঝড়ো বাতাসে হারিয়ে গেছে তেপান্তরে। সাদিয়াকে আর কিছু বললাম না আমি। নুজাইবা আমার হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে আসে। নুজাইবাকে আমি যখন দেখি তখনই অবাক হয়ে যাই। মেয়েটার মাঝে একটা বিশেষ ধরনের
বিশেষত্ব আছে। পৃথিবীর সব মানুষেরই এমন একটা বিশেষত্ব থাকে, আর সেই বিশেষত্বের কারণে মানুষ মরে গেলেও চিরকাল মনে থাকে। কেউ লিখতে পারে, কেউ গাইতে পারে, কেউ আবিষ্কার করতে পারে, সবাই ওদেরকে মনে রাখে। সাদিয়াকে ভালোবাসতাম আমি, কিন্তু সে ছিল ছলনাময়ী। আমার ভালোবাসার সুযোগ নিয়ে সে অন্য কাউকে খুঁজেছে। পৃথিবীতে দুই ধরনের মানুষ খুব কম দেখা যায়। এক পক্ষ হলো শুরুতে ভালোবাসা দেখায়, আরেক পক্ষ শেষে এসে পাল্টে যেয়ে অবহেলা শুরু করে, আবার নিজের দোষ তার উপরে চাপিয়ে দেয়। আমি দেখি মানুষের রঙের খেলা, সাদা কালা হলুদ নীল, কতই না রঙের মানুষ আমার সামনে ঘুরে বেড়ায়। সবাই যেন চাকচক্যমীয়। আকাশে মেঘ জমেছে। আকাশে যখন মেঘ জমে তখন মনে হয় বৃষ্টির আগমন বার্তা নিয়ে আসে। মেঘ জমে এই আকাশ, মাঝে মাঝে আমি অন্য কিছু দেখতে পাই, অন্য কিছু অনুভব করতে পারি। এই অনুভূতার আকাশ যখন জলে ভেজা মেঘের মতো স্থির হয়ে যায়, নুজাইবা আমার কাছে এসে জলে ভেজা মেঘের মতো বৃষ্টির প্রবণতা শেষে কোথায় যেন উড়ে চলে যায়। নুজাইবা আমার পাশের 2 তলা বাড়িতে থাকে। মেয়েটা আমার থেকে 2 বছরের বড়। তাকে কখনো আপু সম্বোধন করিনি। কথা হতো, তবে সবসময় কথা হতো না। মেয়েটা আমার কাছে সৃষ্টির সেরা একটা সৌন্দর্যের আধার। নুজাইবাকে রোজ দেখতাম, কথা বলার চেষ্টা করতাম। আসলে কথা হতো, কিন্তু তখন অব্রক্ত কথাগুলো প্রকাশের সাহস হতো না আমার। এক শ্রেণীর প্রেমিক প্রেমিকা আছে, ভালোবাসা মানুষকে মনের কথা জানাবো কিনা, কি ভাববে সে, না করে দিবে কিনা, রাগ করবে কিনা, এখন ভাবতেই ঠিক মনের মতো প্রকাশ করা হয় না। আর এই শ্রেণীতে সব ধরনের মানুষ একদিন না একদিন পড়েই থাকবে। নুজাইবার হঠাৎ করে বিয়ে হয়ে যায়। সেদিন সময়গুলো যেন থমকে পড়ে আমার। যদিও তার প্রতি রসায়ন বড়ই ব্যাপাকা ছিল। না কখনো নুজাইবাকে আমি বলেছিলাম তোমাকে ভালো লাগে, না কখনো সে আমাকে পাত্তা দিত। টুকটাক কথা হতো, আর আমি লুকিয়ে হা করে তাকিয়ে থাকতাম। এই তাকিয়ে থাকার পেছনে এক প্রকার ভালোবাসা থাকে, যা প্রেমের শুরুর প্রথম অধ্যায় বলা হয়। ইস, প্রেমটা যদি সেই অধ্যায়ের ইউনিয়নে মনের মতো হতো তাহলে কতই না সহজ হতো। কিন্তু না, প্রেম তো ফিজিক্সের মতোই জটিল বিষয়, যা সবার মাথায় আসে না, আসলেও ইচ্ছে থাকে না, নতুবা ভালো লাগে না বলে চালিয়ে দিতে হয়। নুজাইবার উপর কিছুটা একতরফা চাপা রাগ নিয়ে আমি সাদিয়ার প্রতি আকৃষ্ট হই। সেখানেও সাদিয়াকে খুব করে চাইতে শুরু করি আমি। সেদিন বুঝেছিলাম মানুষ বারবার প্রেমে পড়ে, বারবার অন্যকে ভালোবাসে। খালি মাঝখান থেকে একজনের জন্য কতই না পাগলামি শুরু করি আমরা। প্রেম জিনিসটা অপেক্ষা সূর্যের মতো, আসার সময় হলে ঠিক সময়ই আসবে, শুধু আগ্রহের সাথে অপেক্ষা করতে হবে আমাদের। সাদিয়ার মাঝে ছিল ছলনার বিশালতা। আমি বোকা ছিলাম নাকি বড্ড প্রেমের কাঙাল ছিলাম বুঝে উঠতে পারিনি। সাদিয়া অন্যের হয়ে যায়। মন খারাপের বিশালতার সময়টা আমি বড্ড বাজে যাচ্ছিল। এক বিকেলে ছাদের সাথে পা ঝুলিয়ে বসে আকাশ দেখছিলাম। আকাশ দেখতে আমার ভালো লাগে। মেঘাচ্ছন্ন আকাশ মানুষের দুর্বলতা প্রকাশ করে, নীলচে আকাশ উৎফুল্লতা সৃষ্টি করে। আমি বিকেলের আকাশ দেখছি। আম্মা ছাদে শুকনো কাপড় নিতে আসে। আমাকে উদ্দেশ্য করে বলে, আবির, জমির আঙ্কেলের মেয়ে নুজাইবাকে চিনিস না? মেয়েটার তো ডিভোর্স হয়ে গেছে। আজকে সকালে বাড়িতে এসেছে। কি সাংঘাতিক মেয়ে! ডিভোর্স হয়েছে, কিন্তু মুখ দেখে বেশ হাসি খুশিই লাগছে। মনে হয় নুজাইবার কারোর সাথে সম্পর্ক আছে। আমি আম্মার কথায় চুপ থাকি। আমার সামনে এখন কথা বললে নুজাইবার মুখের হাবভাব কেমন ছিল তা বর্ণনা করে শুরু করে দেবে, আর সেই সুযোগে পচা কথাও শোনা হবে আমার। তাই চুপ করে থাকি। আম্মা একা একা বকে নিচে চলে যাই। আমি আকাশের দিকে তাকাই। আকাশের সাদা মেঘগুলো লাল সূর্যের রঙে কেমন যেন আগুনের ফুলকির মতো রং ধারণ করেছে। আমি সেই রঙে নিজের মনের আক্ষেপ প্রকাশের বিশালতা খুঁজে পেয়েছি। আবির, চুপ করে আসো কেন? আমার উপর রেগে আসছো? আমি আসলে চাইনি সাদিয়া তোমাকে অপমান করে কিছু বলুক, আর তুমি সেটা মেনে নাও। আমি নুজাইবার দিকে তাকালাম। ভার্সিটি ক্যাম্পাসে শেষ প্রান্তে এসে বসেছি। নুজাইবা সুন্দর, যথেষ্ট সুন্দর। আমরা সুন্দর বলতে দেহের বাইরের অংশকেই দেখি, কিন্তু মানুষ প্রকৃতি সুন্দরই থাকে ভিতর থেকে। লিফাফা দুরাস্তি ব্যাপারটা বেশ অদ্ভুত। নুজাইবা আমার দিকে তাকিয়ে বলল, আবির, চলো বাড়িতে যাই, বৃষ্টি হবে। আমি নুজাইবাকে বললাম, সাদিয়াকে এভাবে বকে কেন দিয়েছো? সে তো আমাকে কষ্ট দিয়ে খুশি ছিল। নুজাইবা একটু মুচকি হাসলো। কোনো কথা না বলে ও বসা থেকে উঠে দাঁড়াই। তাকে ডাকতে ইচ্ছে করলো না আমার। আকাশে মেঘ হলে সে একা থাকে। নুজাইবা ডিভোর্স হওয়ার পর থেকে শুরু হয় বর্ষাকাল। একদিন বিকেলে আম্মার রেখা কাপড়গুলো বৃষ্টির আগমনে দৌড়ে আসি ছাদে তুলতে। দড়িতে কাপড় ঝুলানো ছিল। দুটো কাপড় হাতে তুলতেই টপ টপ করে বড় ফোঁটার বৃষ্টি শুরু হয়।
আমি তাড়াতাড়ি কাপড়গুলো তুলে ফিরে চলে আসছিলাম। এমন সময় চোখ আটকে যায় বাড়ির সামনে ছোট্ট একটি খেলার মাঠের দিকে। মাঠের শেষ প্রান্তে ছোট একটি পুকুর, পুকুরের পাশে বসার জন্য একটা জায়গা বানানো। বয়স্ক লোকেরা এখানে এসে বসে গল্প করে রোজ বিকেল বেলাতে। আমি নুজাইবাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখি। তার বিয়ের 1 বছর পর আমি আবারও তাকে দেখছি। মুখটা সেই আগের মতোই মিষ্টি আছে, শুধু বিষণ্ণতার এক ছাপ লেগে আছে। সেটা লুকিয়ে লুকিয়ে নুজাইবাকে সন্ধ্যা অবধি দেখি। কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তখন অত সাহস হয়ে ওঠেনি আমার। সাহসটা মূলত দ্বিধার চকচিককে হারিয়ে ফেলেছিলাম। কাউকে মনের কথা বলার পিছনে ভয় বলে কিছু নেই। তাকে ভালোবাসি কিংবা মনের কথা না বলতে পারবো না, পিছনে কারণ হলো দ্বিধা। কি হবে, সে কি ভাববে, সে না করে দিবে, ধুর থাক নাই বলি তাকে। মূলত এসব ভাবনার কারণে সাহস হয়ে ওঠে না প্রিয় মানুষকে মন খুলে মনের কথাগুলো বলার। এরপর একটানা রোজ বিকেলের সময় বৃষ্টি আরম্ভ হয়। নুজাইবাকে আমি দেখি। মাঠের অন্য পাশে এসে নুজাইবাকে আমি দেখি। আকাশে যখন ঘন মেঘ জমে তখন মনে হয় বৃষ্টির আগমন বার্তা নিয়ে আসে। মেঘ জমা এই আকাশটার মাঝে আমি অন্য কিছু দেখতে পাই, অন্য কিছু অনুভব করতে পারি। বৃষ্টি আসলেই নুজাইবা নিজেকে বৃষ্টির মধ্যে মেলে ধরে, আর আমি চুপ করে আড়াল থেকে তাকিয়ে দেখতে থাকতাম। এই তাকিয়ে দেখতে দেখতে আমার চোখ দুটো ক্লান্ত হয়ে গেছে। একদিন আমি সত্যি সত্যি বৃষ্টির মধ্যে ওর সামনে যাই। সে আমাকে দেখে বলে, তুমি কি চাও? আমি নুজাইবার চোখের দিকে তাকিয়ে থাকি। অনেকক্ষণ পর বলি, ভিজতে আসছি, তোমার নীল চোখকে বৃষ্টি কিভাবে ধুয়ে দিয়ে যায় দেখবো। সে আমার দিকে তাকিয়ে থাকে, তার চোখ খোলা, চুল বিয়ে টুপটুপ করে পানি ঝরতে থাকে। আমি হাসি, আমার হাসি দেখে নুজাইবা কাপড় রেগে যায়। আমি বলি, যখন বৃষ্টি শুরু হয় তখন তুমি কাঁদো কেন? কেউ সেটা দেখে না, কিন্তু আমার চোখ দেখি, কিন্তু আমি তোমার চোখ দেখি বুঝে যাই তুমি কান্না করো। বৃষ্টির সাথে সাক্ষাৎ বিশালতাই থাকতে হয়, বিষণ্ণতাই নয়। নুজাইবা আমার দিকে সরু চোখে তাকাই। বেশ কিছু সময় তাকিয়ে থেকে হঠাৎ বলে, তা তুমি বিষণ্ণতায় কেন থাকো? আমি বলি, বিষণ্ণতা কিসের? আমি তো জাগতিক নিয়মের বাইরে ভাবি সব কিছু। আমার কোনো বিষণ্ণতা নেই। নুজাইবা হাসে, ওর হাসিতে যেন বৃষ্টির ফোঁটা লজ্জা পাই। সে বলে, সাদিয়া নামের তোমার যে কাগজের প্লেন ছাদ থেকে যখন উড়িয়ে দাও, তখন দু একটা যে আমার ছাদে উড়ে আসে, সেটা কি কখনো খেয়াল করেছো? তা কে এই সাদিয়া? সেদিন নুজাইবার সাথে অনেকক্ষণ কথা বলি। কি অদ্ভুত তাই না, যার সাথে কখনো ঠিকমতো কথাই হয়নি, অথচ তার সাথে যেন কত সহজেই মিশে গিয়েছি। মানুষের ভাবনা আর আগ্রহ দুটোই আলাদা বিষয়। যা ভাবা হয় না তবে হয়ে যায় মনের টানে। ভালোবাসি বলাও লাগে না, অথচ বছরের পর বছর দুজনের সম্পর্ক চলে খুব গভীরভাবে। রবীন্দ্রনাথের একা রাত গল্পে মাস্টার মশাই আর তার প্রিয়সীর ঝড়ের রাতের মনের ভাবনা প্রেমের চরম রাসায়ন সৃষ্টি করে। প্রিয়সী অন্যের বউ হলেও মাস্টার মশাইয়ের প্রতি যে না বলা আকাঙ্ক্ষা ছিল তা প্রেমের বিশালতা বহন করে। কখনো দুজনের কথা হয়নি, কিন্তু তবুও মনের প্রেম ছিল চিরজীবন্ত। সাদিয়ার সব কথা নুজাইবাকে আমি বলি। সে সব শুনে বলেছিল, সাদিয়ার সাথে একদিন দেখা করিও তো। এরপর থেকে রোজ বৃষ্টি হলেই আমাদের কথা হতো। এক অদ্ভুত ভালো লাগা এইসব। নুজাইবাদের বাড়ি থেকে অনেক জোরে চিৎকার চেঁচামেচি শুনতে পাই। বেশ জোরে জোরে ঝগড়া চলছে। আমি ছাদের একপাশে ফুলের গাছগুলো দেখছিলাম। বেশ কয়েকদিন হলো ওদের পরিচর্যা করা হয়নি। ছাদে বেশ কয়েকটা হাইব্রিড টি রোজের গাছ আছে, ওদেরকে সবসময় যত্ন নিতে হয়। গোলাপগুলোর দিকে তাকিয়ে আছি। বিকেলের মেঘছন্ন আকাশে সূর্যের আলো মেঘের বিরেকের ছড়িয়ে অলস আলো দিচ্ছে। মাঝখানের মতো রঙের পিস জাতের গোলাপ গাছ, কালচে মেরুর বনি প্রিন্স আর এনা হারকেন্স, ফিকে ও গাঢ় বেগুনি রঙের সিমন আর ল্যাভেন্ডার আছে। আরও আছে হলুদ, বুকনিয়ার, সাদা, পাঁচকালি। আমি এসে বাসা দাঁড়িয়েছে। যা তো নুজাইবাদের বাড়ি, কি হচ্ছে একটু দেখে আয় তো। আমার কাজ আছে, যেতে পারছি না। নুজাইবাকে নাকি আবার দেখতে আসার কথা ছিল, জান একটু শুনে আয়। আমার কথা শুনে আমি নুজাইবাদের বাড়ির দিকে গেলাম। আশেপাশের অনেকে আন্টি ভাবিরা বাড়ির মধ্যে এসে ঝগড়া শুনছে। ভিড় ঠেলে আমি সামনে যাই। নুজাইবা উঠোনে দাঁড়িয়ে আছে। নুজাইবার ভাবি নুজাইবাকে বলছে, স্বামীর ঘর করার মুরদ নেই, ও আসছে আবার বিয়ে করবে না বলতে। ভাইয়ের ঘরে খেতে আসছো তুমি, লজ্জা করে না তোর? ডিভোর্স নিয়ে এসে ভাইয়ের ঘরে থাকতে বললাম, আজ দেখতে আসবে, উনি না করে দিয়েছে ফোন দিয়ে ছেলেপক্ষকে। সাহস কত ওর! বাবা আপনাকে বলছি, মেয়ে আগে বিদায় করেন, লজ্জা শরম তো নেই। আবিরের সাথে রোজ সন্ধ্যায় মাঠে বসে
কি আকাম যে করে, ছি ছি ছি। বাবা, আপনার মেয়ে বিদায় না করলে সমাজে আমরা চলতে পারবো না। স্বামীর ঘর তো করবে না, এখানে সেখানে আকাম করে বেড়াবে, ছি। আঙ্কেল বুড়ো মানুষ, ওনার মুখ দেখে বোঝাই যাচ্ছে বেশ কিছু সময় ধরে তার বৌমার এমন কড়া গলায় কথা শুনছে। নুজাইবা মাথা নিচু করে চুপচাপ ভাবির বলা কথাগুলো শুনছে। নুজাইবা কিছু না বললেও আঙ্কেল কিছুটা রেগে উত্তেজিত গলায় বৌমার বলা কথাগুলো প্রতিবাদ করার জন্য মুখ খুললেন। কয়েকটা শব্দ উচ্চারণ করার পর বুকে হাত দিয়ে নুজাইবা বলে জোরে ডেকে ওঠেন, আঙ্কেল হার্ট অ্যাটাক করে। এখানে থাকা লোকগুলো শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। নুজাইবা আব্বা বলে চিৎকার করে দৌড়ে ওনার কাছে যাই, বুকে হাত দিয়ে চেপে দিতে থাকে সে। আমি কিছু বললাম না। দৌড়ে নুজাইবার সামনে এসে আঙ্কেলকে ধরে বললাম, আগে হসপিটালে নিয়ে যাই, তারপর কান্না করি। আঙ্কেলকে পাজকলো করে ধরে বাড়ির বাইরে আনলাম। সামনে বাজারেই প্রাইভেট স্ট্যান্ড। আমি আঙ্কেলকে নিয়ে দৌড়াচ্ছি, পেছনে নুজাইবা আসছে। রাতের পরিবেশটা বেশ থমথমা হয়েছে। মুষলধারে বৃষ্টির পর এখনও যেন বৃষ্টির রেস কাটেনি। গতকাল সকালের পর বৃষ্টি থামলেও সারাদিন রাত আকাশ মেঘলা ছিল, মাঝে মাঝে রোদ দেখা গেছে, আবার মাঝে মাঝে এক পলসা বৃষ্টি। আজ সন্ধ্যার পর বৃষ্টি না এলেও আকাশে ঘন কালো মেঘ ছেয়ে আছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানির শব্দ শোনা যায়, বৃষ্টি আসতেও পারে। আমি খোলা মাঠের সেই বেঞ্চের উপর দাঁড়িয়ে বসে আছি। হাত ঘড়িতে সময় তখন রাত 10টা। 2 দিন আগে নুজাইবার বাবাকে হসপিটালে রেখে এসেছিলাম, তিনি এখন সুস্থ। বাসায়ও এসেছেন তিনি। নুজাইবার সাথে আমার এই কদিন কোনো কথা হয়নি। দুজনে খুব কাছে থাকলেও কথা বলিনি আমরা, কোনো কথা বলিনি। কেন কথা বলিনি সেটা আমি জানি না। মাঝে মাঝে কিছু জিনিস কারণ ছাড়াই ঘটে থাকে। ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়েছে। অনুভব করলাম কে যেন আমার পিছনে এসে চুপির সাথে দাঁড়িয়ে আছে। পেছনে দেখানোর ইচ্ছা হলো না। আগন্তুক একটু পর আমার পাশে এসে বসলো। সে অপরিচিত নয়, সে নুজাইবা। কিন্তু এত রাতে কেউ দেখলে খারাপ ভাববে, তাই উঠে দাঁড়িয়ে চলে আসার প্রস্তুতি নিলাম। নুজাইবা বলে, কোথায় যাচ্ছ? আমি কারো ধার ধারি না, কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আসল ব্যাপার হলো আমি কি চাই আর সে কি চায়। সে সেটা আবার কে? আমি দূরত্ব রেখে বসলাম। নুজাইবার চোখের দিকে তাকালাম আমি। সে বলল, আমার হাজবেন্ড আমাকে মারতো, সহ্য করতাম, কিন্তু একটা সময় সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল, তাই চলে এসেছিলাম। রোজ বৃষ্টিতে ভিজে আমি কাঁদতাম, তুমি দূর থেকে আমাকে দেখতে। তোমার দেখার মাঝে পবিত্রতা ছিল, তুমি আমার চোখের দিকে তাকিয়ে থাকতে। কি দেখতে আমার চোখে তুমি? নুজাইবার কথাগুলো আমার বুকের মধ্যে কেমন যেন তোলপাড় শুরু করে দিয়েছে। ও ঠিক কী বোঝাতে চাইছে আমার মাথায় আসছে না। বৃষ্টি শুরু হলো। ঝিরি ঝিরি বৃষ্টিকে পিছনে ফেলে টপটপ করে বৃষ্টির বিশালতা চারপাশে ছড়িয়ে যাচ্ছে। আমি নুজাইবার চোখের দিকে তাকালাম, বললাম, তোমার চোখগুলো আমার ভালো লাগে। এই চোখগুলোর মাঝে একটা সবুজ ঘেরা রঙের পাহাড় দেখতে পাই। মাঝরাতে এই পাহাড়টা যেন একলা হয়ে যায়। তখন এই পাহাড়ের কাছে আমার বসে থাকতে ইচ্ছা করে, তার সাথে কথা বলতে ইচ্ছে করে। পাহাড়ের গায়ে বয়ে নিচে নামা ঝর্ণার সঙ্গে গা ভেজাতে ইচ্ছে করে। তোমার চোখে আমি পুষ্পলতা দেখতে পাই। নুজাইবা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ও তাকানোর মাঝে প্রশ্নবোধক চিহ্নের বিশাল বাক্য। মেয়েটা সবসময় লিপস্টিক আর সাজতে ভালোবাসে। তাকে কেন যে আমার এত বেশি ভালো লাগে, কেন যে তার প্রতি এত বেশি টান অনুভব করি, সেটা আমার কাছে সুপ্রস্ত রহস্যের ফাঁদ যেন। সে ফাঁদ অতিক্রম করলে হয় আমি মরে যাব, না হয় তাকে আবার হারিয়ে ফেলবো। নুজাইবা বলে, আমার সাথে থাকতে পারবে তুমি? তোমার পরিবারকে মানাতে পারবে? নুজাইবার কথা শুনে বুকের বাম পাশটা কেমন যেন বেশি পরিমাণে কাঁপা শুরু করেছে। হঠাৎ প্রচণ্ড শীত অনুভব করলাম। আকস্মিক চাহিবার আগে কিছু পেলে আমার এমন শীত অনুভব হয়। আমি বললাম, স্রোতের বিপরীতে এসে কখনো কিছু চেয়েছো? আমরা না হয় স্রোতের বিপরীতে যে একে অপরকে চাইব। তোমার প্রতি ভালোবাসার সিন্ধু তরঙ্গ বহুদিনের আক্ষরক হয়ে আছে। তুমি চাইলে আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব চিরতরে। তোমাকে পেলে বাকি ঝামেলা ঠিক সামলে নিতে পারবো। না হলে আমি পুরুষ কেন হলাম? আর কিছুই বললাম না আমি। নুজাইবার থেকে চলে আসলাম। আমি জানি নুজাইবা এখন আমাকেই চাইবে, তাই ওর থেকে চলে আসলাম। এখন সে আমার কাছে আসবে। এখন আপাতত বাসায় সব কিছু সামলে আমাকেই নিতে হবে। সে আসবে আমি জানি। তার চোখে আমার কাছে আসার অদম্য অপ্রবণতা আমি যে দেখেছি। চোখের দৃষ্টি কখনো মিথ্যা বলে না। আমি হাঁটছি। আজ আমার মনের আকাশে জলে ভেজা মেঘটাকে বড্ড বেশি আপন মনে হয়। আর দেখতে হবে না তার চোখে জল ভেজা মেঘের শব্দহীন কান্নার চিত্র। আমি হাঁটছি আর মনে মনে বলছি, আকাশেও অল্প নীল, ভুল হতো অন্তমিল, একা একা রং মিছিল ছিলে না যখন, মুঠো ভরা মিথ্যে
একটা ফোন, ফিরে আসা ডাক পিয়ন, মিছি মিছি মন কেমন ছিলে না যখন। তো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে? গল্পটা এখানেই শেষ করা হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।